স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি নাবিলা হাসান। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন চাঁদ দেখা গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান। এর আগে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের সভাকক্ষে বৈঠকে বসেন জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দর্শক, এ বিষয়ে কথা বলছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এতে খুব বেশি বিভ্রান্তির সুযোগ নেই। সময় শেষ, রাত শেষ, ফজরের আজান, সূর্য ডুবে গেছে, মাগরিবের আজান। এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে। রাত 12টা পর্যন্ত 1 তারিখ, 12টা 1 মিনিট থেকে 2 তারিখ, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটাই অনুসৃত হয়েছে, এটা অনুসরণ করা হয়েছে। তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক 2-3 মিনিট রাখা প্রয়োজন, যাতে মানুষ ঠিকমতো ইফতার করতে পারে, ঠিকমতো সেহরি করতে পারে। তো আমরা ইতিমধ্যে মহাপরিচালক মহোদয়ের সাথে হযরত মাওলানা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আলেমদের সাথে কথা বলেছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাঁদ দেখা কমিটির সাথে আরও ইসলামিক স্কলার, আরও মুফতি সাহেবদের সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার একাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা পরবর্তী সময়ে অনুসরণ করব। এখানে একটা বিশাল প্রশ্ন, আমরা যারা টেলিভিশন, মিডিয়া কিংবা রেডিও, আমরা যখন ইফতারের সময় হয় আমরা আজানটাও সেই সময় হয়তো প্রচার করি, কিংবা আমরা সেটা স্ক্রলে দেখে কোনোভাবে দিই। এখন তাহলে এই বিষয়টা আমরা আমরা তো জাতির সামনে জানাই কিভাবে ইফতারের সময়টা আমরা 6টা 5 থেকে 6টা 2 এখন এটা কি ওই আজানটা কি 6টা 2তে ইফতার, 6টা 2তে আজান। ইফতার আর আজানের জন্য আলাদা সময় মাগরিবের নেই। 6টা 2তে আমরা ইফতার বলেছি, 6টা 2তেই মাগরিবের আজান হবে। টিভিতে যেভাবে দিয়ে থাকে সঠিক এভাবেই দিবে। কিন্তু আমরা 3 মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না। আমরা এবার মাগরিবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে, আজানও শুরু হয়ে যাচ্ছে, যার জন্য রমজান ঘিরে যেন আগুন ঝরছে রোজায় দরকারি পণ্যের বাজারে। লেবু, শসা, বেগুন, ছোলা, বেসনের দাম আকাশছোঁয়া। লেবুর ডজন বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকায়। সংকট অব্যাহত রয়েছে ভোজ্য তেলেও। বিক্রেতাদের অভিযোগ, তেলের চাহিদা অনুসারে সরবরাহ না থাকায় দাম বেশি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজধানীর কারওয়ান বাজার। মুসলমানদের পবিত্র মাস রমজানকে সামনে রেখে ক্রেতাদের বেড়েছে আনাগোনা, হাঁক ডাক বেড়েছে বিক্রেতাদের। নিত্যপণ্যের বাজার আগে থেকে বাড়তি থাকায় অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। তার উপর আবার রোজায় দরকারি প্রায় সব পণ্যের দাম নতুন করে বেড়েছে। প্রকার ভেদে খেজুর বিক্রি হচ্ছে 240 থেকে 1200 টাকা পর্যন্ত। বেড়েছে অন্যান্য ফলের দামও। ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের দিশেহারা অবস্থা। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মত। ভোজ্য তেল বাজারে বিলকুলই নেই। যেগুলো বলে ওরা সুপার বলতেছে, তাও রেট অনেক হাই। শাকসবজিতে স্বস্তি থাকলেও হাত দেয়া যাচ্ছে না লেবু, বেগুন ও শসায়। প্রকার ভেদে লেবুর ডজন বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকায়। কোনোভাবে দেখার সুযোগ নেই 4টি লেবুর দাম 100 টাকা। এটা আমরা কি সেই লেভেলে এখন যেতে পেরেছি বলেন? রমজান আগে লেবু বস্তা কিনছে 4000-5000 টাকা বস্তা, আর এখন লেবুর বস্তা 12,000-15,000 টাকা বস্তা, তারপরও পাওয়া যায় না লেবু। বাজার সহনীয় করতে কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দুষছে ক্রেতারা। লেবু এই রমজান মাসে এই পণ্যটি খুবই প্রয়োজনীয় একটা জিনিস হলেও বাজারের আকাশ ছোঁয়া দাম। যে লেবুগুলো দেখছেন এই লেবুগুলো 4টা লেবুর দাম হচ্ছে 100 টাকা করে, অর্থাৎ ডজন 300 টাকা করে লেবু। ক্রেতারা বলছেন এমন দাম আগে কখনো শুনেনি এবং লেবুর এই দামে তারা অনেকটাই হতবিম্ব। শুধু লেবু বলে না, বাজারের অন্যান্য যে জিনিসগুলো আছে রমজান উপলক্ষে সবগুলোর দামই ঊর্ধ্বমুখী। তাই তারা বলছেন বাজার মনিটরিং ছাড়া কোনো বিকল্প নেই। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা। খোশ আমদেদ মাহে রমজান। মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায়
অনৈতিকভাবে প্রতি বছর রমজান মাসে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। তবে তার বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিস্তারিত থাকছে সামদানি প্রত্যয়ের রিপোর্টে। আত্মশুদ্ধি ও পবিত্রতার মাস মাহে রমজানকে ঘিরে সাজ রব বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান উপলক্ষে বড় চেইন শপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও দেয়া হয় বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। রমজানের আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে কমানো হয়েছে চাল, তেল, চিনি, ময়দা এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম। আমাদের দেশে তো আর ছাড় নাই, সৌদি আরবে সবকিছুর ইনশাআল্লাহ আছে, কম আছে দাম। রমজান উপলক্ষে সবকিছুর দামে কম চলে, প্রায় 50% ডিসকাউন্ট আছে। ট্যাং এটা 65 রিয়াল ট্যাং আমরা এখন 40 রিয়াল বিক্রি করতেছি। বাংলাদেশে এরকম 20% ডিসকাউন্ট দিলে মানুষ অনেক উপকৃত হবে। সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে ঘোষণা করা হয়েছে বিভিন্ন নিত্যপণ্যে 60% ছাড়। দেশটিতে রমজান শুরুর 10 দিন আগ থেকেই পণ্যের উপর মূল্য ছাড়ের এ রীতি চলে আসছে। রমজান উপলক্ষে আমার দোকানে সবকিছুর উপর ছাড় চলছে। এ মাসে লাভ করতে চাই না, মহিমান্বিত আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, এটাই চাইবো। রমজানে রোজাদারদের সুবিধার্থে 800টির বেশি নিত্যপণ্যের দাম কমিয়েছে কাতার। এছাড়া রমজানের প্রস্তুতি দেখা গেছে ওমানেও। দেশটির অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে ঘোষণা দেয়া হয়েছে বিশাল মূল্য ছাড়ের। পাশাপাশি প্রয়োজনীয় নিত্য সামগ্রীর মূল্য গড়ে ছাড় দেওয়া হয়েছে 30 থেকে 35%। এদিকে রমজান মাস জুড়ে মূল্য ছাড়ের ছড়াছড়ি দেখা যায় মালয়েশিয়ার ছোট বড় শপিং মলে। রমজান উপলক্ষে চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম কম থাকে দেশটিতে। এছাড়া প্রসাধনী, পোশাক সহ অন্যান্য পণ্যের ওপরও থাকে বিভিন্ন ছাড়। সামদানি প্রত্যয়, RTV। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গেল রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এছাড়া পাবনায় বাস ডাকাতির ঘটনা কিছু মিডিয়া অতিরঞ্জিত করেছে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রমজান আসলেই লাফিয়ে বাড়ে নিত্যপণ্যের দাম, নাভিশ্বাস উঠে ক্রেতাদের। বিশেষ করে শসা, লেবু, ছোলা, খেজুর আর সয়াবিন তেলের দামে আগুন জ্বলে। এরই মধ্যে বাজার থেকে প্রায় উধাও হয়েছে বোতলজাত সয়াবিন। তবে কিছুটা স্বস্তি আছে খোলা তেলের বাজারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। এবং এই যে সহনীয় পর্যায়ে আসা, এটা আমাদের পুরো রোজা ধরে, এই যে সামনে যে রোজা আসছে, পুরো রোজায় আমাদের ফোকাস থাকবে যে এটাকে কিভাবে এই দামটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। সংবাদ সম্মেলনে আলোচনায় আসে নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা প্রসঙ্গ। এ সময় প্রেস সেক্রেটারি বলেন, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছেন, আমরা কিন্তু বলে দিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে, যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। শুক্রবার পাবনায় ঘটে যাওয়া বাস ডাকাতির ঘটনা কিছু মিডিয়া অতিরঞ্জিত প্রচারণা করেছে বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 10টি পরিবহনে ডাকাতি হয়েছে, আবার কেউ কেউ লিখেছে 40টি পরিবহনে ডাকাতি হয়েছে। তো 10 থেকে 40 ফিগারটা বিভিন্ন মিডিয়াতে বেরিয়ে করেছে। আপনার সাথিয়ায় গড়ি ফেলে একটা মাইক্রোবাস এবং একটা মোটরসাইকেল, একটা সিএনজি রিক্সা, এই 3টা পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরো 2টো খড়ের ট্রাক ছিল, মোট 5টা পরিবহন ছিল। আর এর বাইরে আর কোনো গাড়ি সেখানে সেভাবে ছিল না এবং সেখানে
ঘটনার পরপরই ঘটনা প্রায় 10 মিনিটের মধ্যেই খবর পেয়ে স্থানীয় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সবার সহযোগিতা চান ডেপুটি প্রেস সচিব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাতে পুলিশ। আশিকুল আলম, RTV, ঢাকা। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস, ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত 1:30টার দিকে পাবনা সাথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশেই ঘটনা ঘটে। তবে গাড়ির সংখ্যা নিয়ে ভুক্তভোগী ও পুলিশ প্রশাসনের দ্বিমত রয়েছে। অন্যদিকে শরীয়তপুরের গ্রামে গণপিটুনিতে 2 ডাকাতের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় পারিবারিক কলহে সাবেক স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী ও শাশুড়ি। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধের রিপোর্ট। সম্প্রতি প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় ঘটছে ছোট বড় ডাকাতির ঘটনা। রাতের আধারকে কাজে লাগিয়ে বাসাবাড়ি থেকে শুরু করে সড়ক মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে দুর্ধর্ষ কিছু ডাকাত চক্র। শুক্রবার রাত 1:30টার দিকে পাবনার সাথিয়া সড়কে গাছ ফেলে বাস, ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে হানা দেয় ডাকাতরা। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, প্রথমে গাছের গুঁড়ি ফেলে একটি পণ্যবাহী ট্রাক আটকে ফেলে। এতে ট্রাকের পেছনে থাকা বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকা পড়লে 40 থেকে 50 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। অন্যদিকে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার দাঁতপুর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কীর্তিনাশা নদীতে স্পিডবোট ও ট্রলারে করে 24 থেকে 25 জনের একটি ডাকাত দল দাঁতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় নদীতে থাকা বাল্কহেডের লোকজন তা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এতে ডাকাতদের গুলিতে 3 জন আহত হয়। পরে মাইকে ঘোষণা শুনে এলাকাবাসী ডাকাতদের গণপিটুনি দিলে 2 জনের মৃত্যু হয়। এদিকে বগুড়ায় পারিবারিক কলহের জেরে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতলা এলাকার রুবেল হোসেন স্ত্রী সখিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শুক্রবার রাতে তর্কে জড়ালে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সখিনা ও তার মা আনোয়ারাকে হত্যা করে। এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুসরাত জাহান সিনথি, RTV। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে নবগঠিত বিজেপির উখিয়া 64 ব্যাটালিয়ন উদ্বোধন করে একথা বলেন তিনি। বিজেপি মহাপরিচালক জানান, ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজেপি। এদিকে রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অল আউট অ্যাকশনে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারে উখিয়া 64 বিজেপি ব্যাটালিয়ন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত হত্যা বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা। সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও বিজিবি এবং বিএসএফের যে উচ্চ পর্যায়ে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা ওরা ইউজ করে, আপনারা যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি হয়তো অফিসিয়ালি কিছু বলতে পারবো না। বিজেপি মহাপরিচালক বলেন, দিল্লিতে বিজেপি বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। এদিকে রমজানের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ডিবি। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। চুরি ছিনতাই রোধে রাজধানীর টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। রাতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। যেগুলো করতেছে খুবই ভালো করতেছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আলামিন নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আলামিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের। এর আগে শুক্রবার কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে বুলেট ছুড়ে বিএসএফ। এতে আহত আলামিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির দাবি, ডাকাতি, ছিনতাই, নারীর প্রতি সহিংসতা ও মব সংস্কৃতি মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি সুজন সভাপতি বদিউল আলম মজুমদারের। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, ছিনতাই সহ নানা অপরাধের খবর গণমাধ্যমে আসছে। ঘটনা জানি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে আইন শৃঙ্খলার দ্রুত উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের দাবিতে মানববন্ধন করে সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ সারা দেশে একযোগে এই মানববন্ধন হয়। সরকার বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে অভিযোগ করেন সংগঠনের সমন্বয়ক। অপরাধী যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনার দাবি সুজনের। অপারেশন ডেভিল হ্যান্ড চলছে, তার মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। যে সুযোগ সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের পর, আমরা এই সুযোগকে নষ্ট করতে চাই না। দ্রুত সংস্কার শেষ করার তাগিদ দেন সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার। নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনীতিতেও আমাদের বহু অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা রাজনীতি পরিচালিত করছে এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক অন্যায় গঠিত হয় একটা আতাতের ভিত্তিতে, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দুটি এনজিওকে ইউএসএআইডির $29 মিলিয়ন দেওয়ার কথা জানান। এ বিষয়ে প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিতর্কিত করার জন্য এইসবগুলো করছে, এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেন কিংস পার্টি না হয়ে ওঠে সে বিষয়ে সতর্ক করে দিলেন বিএনপির সিনিয়র নেতারা। সরকারি সহযোগিতায় ছাত্রদের দল পরিচালিত হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও জানান তারা। নির্বাচনে সংসদ আসন পেলে তাদের সাথে জাতীয় সরকার গঠন করতে বিএনপি আগ্রহী বলেও জানান দলটির নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটিকে স্বাগত জানিয়েছে শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি। ছাত্রদের নতুন দল কারো প্ররোচনায় নয়, গণতান্ত্রিক নিয়মে পরিচালিত হবে প্রত্যাশা বিএনপি নেতাদের। আওয়ামী লীগ নাই মাঠে, তো তারা একটা ফাঁকা স্পেসে তাদের অবস্থান জাহির করতে পারে। তবে যেহেতু তারা ছাত্র, তাদের কাছে নৈতিকতা এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারা চেষ্টা করবে, এটাই আমরা কামনা করি। আমাদের নেতার যে আদর্শ বহুদলীয় রাজনীতি, এবং এখানে যদি কেউ নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমরা আশা করি তারা যারা অনেকে অলরেডি পদত্যাগ করেছে, আরও যারা আছে, আমি আশা করি খুব তাড়াতাড়ি পদত্যাগ করে রাস্তায় জনগণের কাতারে আসবে, এটাই আমি আশা করি। তবে আমি প্রত্যাশা করি না যে সরকারের থেকে কিং পার্টি অতীতে হওয়ার চেষ্টা করেছে, এরকম কিছু হোক, এটা আমরা চাই না। রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের নতুন দলটিকেও বিএনপি পাশে পাবে বলে মনে করেন দলের শীর্ষ নেতারা। তাদের কার্যক্রমকে এখন পর্যন্ত আমরা সহযোগিতা করে যাচ্ছি। আগামী দিনে পরিস্থিতি পরিবেশ এর উপর নির্ভর করে আগামী দিনের সিদ্ধান্ত। নির্বাচনে যদি মোটামুটি গ্রহণযোগ্য ফলাফল করতে পারে, তাদের যদি সংসদে আসন থাকে, তাহলে নিশ্চয়ই তাদের সাথে মিলেমিশে সরকার গঠনের কথা আমরা চিন্তা করব। তবে একটা জিনিস আমরা চিন্তা করি, যারা ছাত্র এখনও, তাদের রাজনীতিতে আসার সময় এখনও হয়নি।
তবে সাবেক ছাত্ররা রাজনৈতিক দল করতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের মতো সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখবে বলেও আশা বিএনপির। জাহিদ রহমান, RTV, ঢাকা। চলতি মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে দেশের রাজনৈতিক শক্তিগুলো নতুন সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে ২৪-এর গণঅভ্যুত্থানে পথ রচিত হতো না। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। ছাত্রদের নতুন দল গঠনকে স্বাগত জানায় বিএনপি, তবে অহেতুক অবান্তর মন্তব্য করে নিজেদের বিতর্কিত না করে তাদেরকে সংগঠন গোছানোর পরামর্শ দেয় বিএনপির কেন্দ্রীয় নেতারা। আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম। একদিন ডিবি রিমাইন্ডে একদিন নেওয়ার পরে তোমরা কেউ কর্মসূচি প্রত্যাহার। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা ও নন্দিত নেত্রী খালেদা জিয়ার বইয়ের মোড়ক উন্মোচন করে এসব কথা বলেন তারা। যে গণ অভ্যুত্থানের সফলতা আসে চূড়ান্তভাবে এক দফার আলোকে, সে এক দফা দিয়েছিলেন তারও আগে আমাদের নেতা, সবার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন। ছাত্রদের গণপরিষদ, স্থানীয় নির্বাচন এবং দ্বিতীয় স্বাধীনতার বিষয়টিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন, সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে। ৫ আগস্টের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি করার বৈধতা আওয়ামী লীগ হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। বলেন, আওয়ামী লীগ যদি আবার এদেশের রাজনীতির সুযোগ পায়, সেটা হবে রাজনৈতিক দলগুলোর চরম ব্যর্থতা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। মাছের প্রজনন বাড়াতে পদ্মা ও মেঘনা, তেঁতুলিয়া নদী সহ দক্ষিণাঞ্চলে মাছের 5টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এরই মধ্যে নদী থেকে ফিরে এসেছেন জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 392 কিলোমিটার জলসীমায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সীমানার মধ্যে আছে ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত, মেঘনা নদীর শাহবাজপুরের 90 কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত, তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার। 1971 সালের মার্চ ছিল বাংলাদেশের জন্ম মুহূর্তের লগ্ন, বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের মুহূর্ত। বাংলাদেশের জন্ম এই অগ্নিঝরা মার্চেই। 1971 সালের 1 মার্চ দুপুরে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এই খবরে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ জনতা। সারা বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক বললেন, মার্চে ছাত্র জনতার বিক্ষোভ ও প্রতিবাদ স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করে। আতিকা রহমানের রিপোর্ট। লড়াই ও সংগ্রামের মাস মার্চ মাস। মার্চ মানেই সংগ্রামী জনতা স্বাধীনতার আকাঙ্ক্ষায় সামিল হওয়ার ক্ষণ। মার্চের অগ্নিস্ফুলিঙ্গ ত্বরান্বিত করে 9 মাসের মুক্তি সংগ্রামকে। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণে 3 মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট খেলা চলছিল। ইয়াহিয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শক খেলা ছেড়ে বেরিয়ে আসে। হাজারো মানুষ পল্টন গুলিস্তানে বিক্ষোভ করেন। ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে প্রতিবাদী নতুন কিছু করার যে আকাঙ্ক্ষা আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেটা ভয়ানকভাবে অভিব্যক্ত হয়েছে, প্রকাশিত হয়েছে। 1 মার্চে তিনি ঘোষণা করলেন যে এটা স্থগিত করা হলো। ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন কবে বসবে এটা ভবিষ্যতে জানানো হবে। সর্বত্রই ছাত্রেরা, মহিলারা এবং বয়স্ক লোকেরা রাস্তায় বেরিয়ে আসছেন পাকিস্তানের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা ছাত্রেরা সেই দিকে দিয়ে ফেলছে।
কেবল বেসরকারি নয়, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। ক্ষুব্ধ ছাত্ররা স্লোগান দেয়, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। হোটেল পূর্বানীতে 6 দফার উপর ভিত্তি করে শাসনতন্ত্র প্রণয়নের কাজ চলছিল। সেখান থেকে রাজনৈতিক নেতারা বলেন, বাংলার মানুষ ইয়াহিয়া খানের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। ইয়াহিয়া খান সিদ্ধান্ত নিলেন যে যদি একটা আতঙ্ক সৃষ্টি করা যায় ঢাকা শহরে, তাহলে এই শেখ মুজিব এবং অন্য নেতারা তাদের মত বদলাবে। 11টার দিকেই মিলিটারিরা রাস্তায় নামছে ট্রাক ভর্তি, এবং ওই বস্তি ছিল যে রেললাইনের দুই পাশে, রেললাইন শহরের মধ্যে দিয়ে 2 পাশের বস্তির লোকদেরকে ব্যাপকভাবে মেরেছে, হত্যা করেছে। জগন্নাথ হলে 40 জন ছাত্র ছিল, সেই 40 জনকেই গুলি করে মেরে ফেলছে সেই রাত্রে। 2 মার্চ থেকে হরতালের ডাক দেয়া হয়। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে 1971 সালের মার্চের আন্দোলন চূড়ান্ত পরিণতিকে স্পর্শ করে। আতিকা রহমান, RTV, ঢাকা। হোয়াইট হাউসের ওভাল অফিসে এবার উত্তপ্ত বাক্য বিনিময় হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে। খনিজ সম্পদ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও তা হয়নি। মতপার্থক্য থেকে চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে নির্ধারিত সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি। এশিয়ান কাপ ফুটবলের বাছাই সামনে রেখে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস আরেনায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 30 ফুটবলারের 28 জন। 5 মার্চ পর্যন্ত ঘরের মাঠে প্রস্তুতি সারবে জামাল তোপুরা। আর শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন 18 মার্চ। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। এদিকে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ নারী দল। দুবাইয়ের FS স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।